সব খবর যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শাওন দত্ত। রাজধানীর কুর্মিটোলা হাসপাতালের সীমানায় নিয়ন্ত্রণ হারানো বাসের চাপায় এক পথচারী নিহত হয়েছেন। রবিবার সন্ধ্যা 7টার দিকে পরিস্থান পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতালের গেট সংলগ্ন গ্যাসের কন্ট্রোল রুমের ওয়াল ভেঙে ঢুকে যায়। এ সময় হাসপাতালের গেটে থাকা এক পথচারী ঘটনাস্থলেই নিহত হন। নিহত রফিকুল ইসলাম একটি হোটেলের কর্মচারী। এ সময় বাসের ভেতরে থাকা শিশুসহ দুজন আহত হয়। দুর্ঘটনার পর বাসের ড্রাইভারকে আটক করেছে ক্যান্টনমেন্ট থানা পুলিশ। যাত্রীরা জানান, কুর্মিটোলা আসার পর যাত্রী নামানোর জন্য বাসের চালক রাস্তার পাশে দাঁড় করানোর চেষ্টা করেন, কিন্তু ব্রেক ফেল হয়ে হাসপাতালের রাস্তায় ঢুকে যায় বাসটি। এ সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা দুজনের একজন সরে গেলে অন্যজন চাপা পড়ে নিহত হন ঘটনাস্থলেই। গাড়িটা ব্রেক ফেল করে ডাইরেক্ট এদিকে আসে, আর পথচারী একজন ছিল, তারে আগে প্রথম ধাক্কা মারছে। এই ঘুরাইতে না কেমন খেলে করতেছে, এই করতে গাড়ি খেলে এদিক সেদিক হইতেছে। ওই বাচ্চার মহিলার এগুলো কাইটে মেটে গেছে, ওগুলো ওখান থেকে চিকিৎসা করে পরে চলে গেছে। একই সাথে কাজ করুন রফিক ভাই। আমি একাই দূরছি, এরপর আমাদের সাথে আরো কয়েকজন ছিল দূরে আসছে, সবাই মিলে দূরে আসছি। স্পট ডেট হয়ে গেছে ওইখানে। রাজবাড়ীতে লেভেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কায় একজন নিহত হয়েছেন, আহত বেশ কয়েকজন। দুর্ঘটনার সময় বাস, অটোরিকশা ও মাহেন্দ্রার সংঘর্ষ হয়। পুলিশ জানায়, রবিবার রাতে সদর উপজেলার খানখানাপুর রেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। খুলনামুখী একটি মালবাহী ট্রেন খানখানাপুর ক্রস করার মূল ট্রেন থেকে কয়েকটি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে বিচ্ছিন্ন হওয়া বগি সড়কে চলমান মাহেন্দ্রা, অটোরিকশা ও যাত্রীবাহী বাসে ধাক্কা দেয়। আহত 3 জনকে পুলিশ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। পরে র্যাকারের মাধ্যমে দুর্ঘটনা কবলিত বাসটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। সরকারি হাসপাতালের ভিতরে বাইরের দালাল চক্র নিয়ে যমুনা টেলিভিশনের সংবাদ প্রচারের পর রাজধানী চানখারপুলে অভিযান চালিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অনিয়ম, টেকনোলজিস্ট না থাকা এবং চিকিৎসকের স্বাক্ষর ছাড়াই ভুয়া রিপোর্ট প্রদানের অভিযোগে হেলথ এইড ও অ্যাক্টিভ নামে 2টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে। ঢাকা মেডিকেল থেকে যেসব দালাল ও চিকিৎসকের সুপারিশে এখানে রোগী পাঠানো হতো, তাদের বিরুদ্ধেও ব্যবস্থার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। যে ক্রাইটেরিয়ার ভিত্তিতে এটা বন্ধ করা হয়েছিল, যেগুলো আমরা ওনাদেরকে কারেকশন করতে বলছি, সেগুলো কিন্তু ওনারা ন্যূনতম কারেকশন করেন নাই। এখন এটা খুলে গেল কিভাবে, এটা আমি এই মুহূর্তে বলতে পারছি না। ব্লাড ব্যাংকে ব্লাড ট্রান্সফিউশন স্পেশালিস্ট পাওয়া যায় নাই, আর মেডিকেল অফিসার পাওয়া যায় নাই। আর ল্যাবের ক্ষেত্রে দেখা যাচ্ছে প্যাথোলজি বিশেষজ্ঞ, তার স্বাক্ষর ছাড়াই রিপোর্ট সরবরাহ করা হচ্ছে। যমুনা টেলিভিশনের সংবাদ প্রচারের পর বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার কামাল হোসেনের মালিকানাধীন ক্লিনিক ফ্যামিলি হেলথ সিলগালা করেছে প্রশাসন। নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে এই অভিযান চালানো হয়। বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার কামাল হোসেনের ব্যক্তিগত ক্লিনিক ফ্যামিলি হেলথে অভিযান চালায় স্থানীয় প্রশাসন। যমুনা টেলিভিশনে ক্লিনিকটির নানা অনিয়ম, অবৈধ কার্যক্রম ও অব্যবস্থাপনা নিয়ে সংবাদ প্রকাশের পরপরই বিষয়টি প্রশাসনের নজরে আসে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ক্লিনিকটির সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। স্বাস্থ্য খাতের মতো সংবেদনশীল জায়গায় কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন। সাতক্ষীরার বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এর মধ্যে তালা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেন তিনি। সকাল 11টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশ করেন মন্ত্রী। ঘুরে দেখেন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, টিকিট কাউন্টার, রান্নাঘর, স্টোর রুম। সেবাদানে হাসপাতালের চিকিৎসক, নার্স কতটা আন্তরিক সেসব বিষয়েও রোগীদের কাছে জানতে চান তিনি। এ সময় এক নারী চিকিৎসক অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিভিল সার্জনকে নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। অপরদিকে হাসপাতালের এসি চুরির ঘটনায় নাইট গার্ড মোস্তফাকে সাসপেন্ড করেন স্বাস্থ্যমন্ত্রী। এরপর যান সাতক্ষীরা মেডিকেলে। সেখানে দীর্ঘদিন অনুপস্থিত থাকার কারণে বরখাস্ত করেন এক নারী চিকিৎসককে। পরে সদর হাসপাতালে যান তিনি, ঘুরে দেখেন বিভিন্ন ওয়ার্ড। এ সময় জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব, জেলা প্রশাসক
কাউসার আজিজ সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গত 17 বছরের স্বৈর শাসন ডাক্তার রিক্রুট করে নাই, কোনো দিক খেয়াল করে নাই, যেই কারণে এই সমস্যাটা হয়েছে। এরই মধ্যে আমরা সারা বাংলাদেশে এই 50 শয্যা হাসপাতালগুলিকে 101 শয্যায় রূপান্তরিত করতে যাচ্ছি। এই জেলা হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতালে 50টা করে ডায়ালাইসিস মেশিন দিতে যাচ্ছি। রাষ্ট্রপতির দায়িত্ব পেয়ে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ। এই সময় শহীদদের প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখা এই বীর বিক্রম। পরে তিনি ছুটে যান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিস্থল জিয়া উদ্যানে। পুষ্পস্তবক অর্পণ করেন দুই নেতার সমাধিতে। দায়িত্ব নেয়ার পর প্রথম কর্মদিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে যান অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। 12:15টায় মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতি মিনারে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন মুক্তিযুদ্ধের এই বীর বিক্রম। 3 বাহিনীর সদস্যদের সাথে নিয়ে সশ্রদ্ধ সালাম জানান অস্থায়ী রাষ্ট্রপতি। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর বর্তমান সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হয়েছিলেন হাফিজ উদ্দিন আহমদ। এরপর সেখান থেকে পদত্যাগ করে স্পিকারের দায়িত্ব নেন মুক্তিযুদ্ধের এই বীর বিক্রম। বর্তমানে দায়িত্ব পেয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির। তবে শেষ পর্যন্ত দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে বিএনপির মনোনয়ন তিনি পান কিনা তাই এখন দেখার বিষয়। স্মৃতিসৌধ থেকে যে উদ্যানে ছুটে যান অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযুদ্ধের ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে। পরে দোয়া ও মুনাজাতে অংশ নেন তিনি। রাষ্ট্রপতি দায়িত্ব পেলেও কবে নাগাদ বঙ্গভবনের বাসিন্দা হবেন হাফিজ উদ্দিন আহমদ এখনও তা নিশ্চিত করেনি রাষ্ট্রপতি দপ্তর। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছেড়েছেন সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রবিবার দুপুর 2:25 সাবেক রাষ্ট্রপতির গাড়িবহর বঙ্গভবন থেকে গুলশান গ্রিন ভিলা বাসভবনের উদ্দেশ্যে রওনা হয়। বিকাল 3টা নাগাদ গুলশানের নিজ বাসভবনে পৌঁছান সদ্য বিদায়ী রাষ্ট্রপতি। দীর্ঘ 39 মাস দায়িত্ব পালন করে পদত্যাগের পর বঙ্গভবন ছাড়লেন মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি এখন সপরিবারে রাজধানীর গুলশানের নিজ বাসভবনেই থাকবেন। এর আগে শনিবার সন্ধ্যায় মোহাম্মদ শাহাবুদ্দিন বঙ্গভবনে ব্যক্তিগত নৈশভোজের আয়োজন করেন। সেখানে বঙ্গভবনের কর্মকর্তারা আমন্ত্রিত ছিলেন। শুক্রবার রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি ছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। 2023 সালে 24 এপ্রিল দায়িত্বভার গ্রহণ করেন এবং 2026 সালে 24 জুলাই পদত্যাগ করেন তিনি। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে টার্গেট করে পৃথক কোনো অনুসন্ধানের পরিকল্পনা নেই বাংলাদেশ ব্যাংকের। তবে ব্যাংকগুলোর অনিয়ম তদন্তে করা হয়, সেখানে কারো সম্পৃক্ততা পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়ে থাকে। উনি 1 নম্বর ব্যক্তি ছিলেন, রাষ্ট্রের সংবিধান অনুযায়ী, এবং এই ধরনের সংবেদনশীল বিষয়গুলো আসলে বিধি মোতাবেক যখন অ্যাড্রেস করার প্রয়োজন তখনই করা হবে। এটা আলাদা করে বাংলাদেশ ব্যাংক কোনো বিশেষ প্রায়োরিটি দিচ্ছে বা কোনো টার্গেট নিয়ে কোনো কাজ করতেছে এরকম হওয়ার সুযোগ নেই। সেনা কর্মকর্তাদের পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার সকালে সেনাবাহিনী সদর দপ্তরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেনা সদর নির্বাচনী পর্ষদ 2026-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম পর্বের এই পদোন্নতির পর্ষদে বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল থেকে ব্রিগেডিয়ার জেনারেল এবং লেফটেন্যান্ট কর্নেল হতে কর্নেল পদবীর যোগ্য কর্মকর্তারা পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন। প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিস্ট শাসন আমলে দেশের প্রতিটি প্রতিষ্ঠানের মতো সেনাবাহিনীকেও অনাকাঙ্ক্ষিত বিরূপ পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল। কক্সবাজারের সাবেক কাউন্সিলর একরামুল হত্যা মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের,
বেনজির আহমেদ, আব্দুর রহমান বৌদি ও 6 জন সেনা কর্মকর্তা সহ 11 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। পরে পলাতক 8 আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এই দিন ট্রাইব্যুনালে একরাম হত্যার হৃদয় বিতরক হত্যার দৃশ্য শোনানো হয়। পরে প্রসিকিউশন ট্রাইব্যুনালকে জানান একরামকে সরাসরি গুলি করে তৎকালীন কোম্পানি কমান্ডার রুহুল আমিন রাজন ও আশিকুর রহমান সৈকত, এমনকি একরামের স্ত্রীকে মোবাইল ফোনে হুমকি দেন ওবায়দুল কাদের, জানায় প্রসিকিউশন। এই মামলায় সাবেক এমপি আব্দুর রহমান বৌদি সহ 3 জন গ্রেপ্তার আছেন। প্রত্যক্ষদর্শী সাক্ষী সহ বিভিন্ন সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স এগুলোর ভিত্তিতে সেখানে আমাদের সুপিরিয়র রেসপন্সিবিলিটি হিসাবে শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল, ওবায়দুল কাদের এই বদির পরিকল্পনায় এই ঘটনাটা ঘটেছিল, কারণ এই একরাম ছিল তার প্রতিপক্ষ। জুলাই হত্যা মামলাগুলো গুরুত্ব দিয়ে ফার্স্ট ট্র্যাকে নিষ্পত্তি করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। রবিবার সকালে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে নবীন আইনজীবীদের 5 দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, 16 বছরে বাংলাদেশ থেকে $234 বিলিয়ন পাচার হয়েছে। বাংলাদেশ থেকে ডকুমেন্টেড অবৈধ অর্থ পাচার হয়েছে $234 বিলিয়ন। টাইমস ম্যাগাজিনের তথ্য, এটা আমার তথ্য না। অর্থাৎ বছরে $16 বিলিয়ন। আর $16 বিলিয়ন মানে কত টাকা? আপনার 2-3 বছরের বাজেটের সমান। দেশের সরকারি ও বেসরকারি চা বাগানগুলোতে পর্যায়ক্রমে সরকারি প্রাথমিক বিদ্যালয় চালু করার পরিকল্পনা রয়েছে, একথা জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। রবিবার বিকেলে সিলেট পিটিআই মিলনায়তনে প্রাথমিক শিক্ষার শ্রেণীকক্ষ পরিচালনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় একথা বলেন তিনি। এ সময় প্রতিমন্ত্রী জানান, 17 আগস্টের মধ্যে প্রাথমিক শিক্ষকদের নতুন নীতিমালা চূড়ান্ত করা হবে, এরপর পে স্কেল নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এ সময় নতুন কারিকুলাম প্রণয়নের কাজ এগিয়ে চলছে বলে আশ্বাস দেন তিনি। আমরা কাজ করছি ওই শিক্ষকেরও নীতিমালা ফার্স্ট ড্রাফট অগস্টের 17 তারিখের ভেতরে তৈরি করা। সো ওই ফার্স্ট ড্রাফটটা তৈরি হলে তারপর সেটা নিয়ে আবার এক্সপার্টসদের সাথে আলোচনা হবে, স্টেক হোল্ডারদের সাথে আলোচনা হবে, তারপর আমরা ফাইনাল করব। শিক্ষকদের মান উন্নয়ন এবং তাদের জীবনের মান উন্নয়ন করার মতো অনেক কিছুর ব্যবস্থা করতে আমরা চেষ্টা করছি। বিএনপি সরকার ছাত্র জনতার নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন ধ্বংস করে দিচ্ছে, এমন মন্তব্য করেছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। রবিবার বিকেলে ঝিনাইদহে জুলাই পদযাত্রার পর সমাবেশে তিনি বলেন, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন নতুন বাংলাদেশের, কিন্তু প্রধানমন্ত্রী জনগণের স্বপ্ন ধ্বংস করে দিচ্ছেন। রাষ্ট্রের সব দপ্তরে দলীয় নেতাকর্মীর নিয়োগের অভিযোগ তার। এসব নিয়োগের মাধ্যমে সরকার নির্বাচন কমিশন কক্ষিগত করার চক্রান্ত করছে। নির্বাচন কমিশন তো কোনো দলীয় প্রতিনিধিত্বের জায়গা নয়। নির্বাচন কমিশনে নিরপেক্ষ ব্যক্তিদেরকে নিয়োগ দিতে হবে, যাতে একটা নিরপেক্ষ নির্বাচন হয়। সামনে যাতে নির্বাচন কমিশনকে তারা কন্ট্রোল করতে পারে, এই কারণে দলীয় ব্যক্তিকে নির্বাচনকে কন্ট্রোল করার স্বার্থেই নির্বাচন কমিশনে তারা বসিয়েছে। এলএনজি সরবরাহ ব্যাহত হওয়ায় রাজধানী জুড়ে তীব্র গ্যাস সংকট। ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না পর্যাপ্ত গ্যাস। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন সিএনজি চালিত যানবাহনের চালকরা। সংকটের প্রভাব পড়েছে বাসা বাড়িতেও। ভোগান্তিতে পড়েছেন রাজধানীর মোহাম্মদপুর, বাড্ডা, রামপুরা সহ বিভিন্ন এলাকার বাসিন্দারা। আমদানি করা এলএনজি রূপান্তর করে সরবরাহ করা হয় মহেশখালী দুটি ভাসমান টার্মিনাল থেকে। অগ্নি দুর্ঘটনায় গত মঙ্গলবার এক্সিলারেট এনার্জি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। প্রতিদিন সরবরাহ করা মোট গ্যাসের 35 থেকে 40% আসে এলএনজি থেকে। ফলে ফিলিং স্টেশন থেকে শুরু করে এর প্রভাব পড়েছে রান্নার চুলায়। রাজধানীর সিএনজি স্টেশনগুলোর সামনে দিনরাত যানবাহনের দীর্ঘ অপেক্ষা। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না পর্যাপ্ত গ্যাস। এতে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, কমছে উপার্জনের পথ। রাত্রে 3টায় আসছি আর ওরা বলছে আবার রাত্রে 1:30টায় দিব।
এখন আমি কিভাবে যাইবো এটাই আমি চিন্তা করতে পারতেছি না। প্রতিদিন একটা হ্যারাসমেন্ট হচ্ছে, আয়া গ্যাস পাচ্ছি না, এখনো সিরিয়ালে দাঁড়ায় রয়েছি। আমরা রাস্তায় গাড়ি চালাইতে পারি না, বিধে আমরা ইনকামও করতে পারি না, আমাদের বাসা ভাড়া নিয়ে কষ্ট, জমা উঠাতে পারি না, নিজের বেতন হয় না, সংসার চালাইতে পারি না, বহুত কষ্ট হইতেছে এখন। এখন এটার সমাধান কি? দুই সরকার গ্যাসের দাম বাড়াইতেছে, দাম বাড়াইবো, বাড়ে এটা লিগেল মতন আমার ঘরে গ্যাস দিব, আমরা সুন্দরভাবে যাতে গাড়ি ঘুরি চালাইতে পারি। সিএনজি পাম্প কর্তৃপক্ষের দাবি, গ্যাস সংকটে গ্রাহকের চাহিদা মেটাতে পারছেন না তারা। প্রেসার কম থাকায় একটি সিলিন্ডার পূর্ণ করতেই পার হয়ে যাচ্ছে দীর্ঘ সময়। 10-12 দিনের উপরে গ্যাস আসে না, যতবার একটু আসে ওই রাত্রে একটু আসে, আইসে আবার চলে যায়। যে গাড়িতে হয়তো 500 টাকার গ্যাস যাওয়ার কথা সেটাতে 200 টাকার গ্যাস যাচ্ছে, 250 টাকার গ্যাস যাচ্ছে, সর্বোচ্চ 300 টাকা। আমি 4টা নজল এট এ টাইম একত্রে 4টা গাড়িতে গ্যাস সরবরাহ করতে পারি, সেখানের মধ্যে অনলি ফর এখন একটা গাড়িতে গ্যাস সরবরাহ করতেছি। সংকটের আঁচ লেগেছে নগরবাসীর রান্নাঘরেও। সকাল হতেই উধাও হয়ে যায় গ্যাস, ফলে বেড়েছে বৈদ্যুতিক চুলা ও সিলিন্ডারের দাম। 15 দিন যাবত ইন্ডাকশনে রান্না করতেছি, এটার তো এই দুর্ভোগের তো শেষ নাই। কারণ তো সব সময় থাকে না আমাদের, ওইটা যখন না থাকে তখন না খাইয়ে থাকা লাগে, অথবা বাইরে থেকে খাবার এনে খাইতে হয়। 12টা 1টা পরে গ্যাস আসে, আবার কোনোদিন আসেও না, এরকম অবস্থা আর কি। কার্ডে রিচার্জ করতেছি, আমাদের মিটার সিস্টেম, কিন্তু আমাদের কোনো গ্যাস পাইতেছি না, কিন্তু রিচার্জ প্রতি মাসে আমাদের করতে হইতেছে। দেশে গ্যাসের দৈনিক চাহিদা 380 কোটি ঘনফুট। আগুনের ঘটনায় সরবরাহ কমে তা এখন 215 কোটি ঘনফুটের নিচে। এমি আজিজ, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের ড্রেনেজ ব্যবস্থা কোথাও 20% বেশি ভালো নয় বলে জানিয়েছেন ঢাকা উত্তরের প্রশাসক শফিকুল ইসলাম খান। রবিবার দুপুরে আশকোনা হাজি ক্যাম্পের পেছনের এলাকায় জলাবদ্ধতা নিরসনে সংস্কার কাজ পরিদর্শন শেষে কথা বলেন তিনি। বলেন, দীর্ঘ 18 বছরের অব্যবস্থাপনাকে একটি সুশৃঙ্খল ব্যবস্থাপনার মধ্য দিয়ে নিয়ে আসতে সরকার কাজ করছে। এই সময় সব রাস্তার কাজ একসাথে না করার আহ্বান জানান তিনি। ঠিকাদারদের রাস্তার উন্নয়ন কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেন। উন্নয়ন কাজ চলাকালে দুর্ভোগ কমাতে সেবাদানকারী সংস্থাগুলোর সাথে সমন্বয় করে কাজ করার কথাও জানান। ড্রেনেজ ব্যবস্থা একদম ভালো না। সেই ড্রেনেজ ব্যবস্থা বাংলাদেশে সুয়ারেজ ব্যবস্থা 20%-এর বেশি কোথাও নেই। আশা করছি আস্তে আস্তে করে দীর্ঘদিনের যে 18 বছরের অব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনাকে ফিরিয়ে আনবেন জনাব তারেক রহমান। বগুড়া সিটি কর্পোরেশনের 1417 কোটি টাকার প্রথম প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। রবিবার বিকেলে নগরীর শহীদ টিটু মিলনায়তনে এই বাজেট ঘোষণা করেন সিটি কর্পোরেশনের প্রশাসক এমআর ইসলাম স্বাধীন। বাজেটের কর খাতে সম্ভাব্য আয় দেখানো হয়েছে 79 কোটি 40 লাখ টাকা। বিগত অর্থ বছরে এই খাতের আয় ছিল 40 কোটি 66 লাখ টাকা। আগের তুলনায় দ্বিগুণ হতে যাচ্ছে নতুন এই নগরীর কর। 70তম জন্মবার্ষিকীতে ভালোবাসায় সিক্ত হলেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। জন্মদিন উপলক্ষে কালের দাবি প্রকাশনা আয়োজন করে সাইফুল হক, যে জীবন মানুষের তরে গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে। এই সময় দেওয়া বক্তব্যে সাইফুল হক বলেন, একজন রাজনৈতিক ব্যক্তিকেই পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে জাতি দেখতে চায়, কেননা রাজনৈতিক ব্যক্তি না হলে জন আকাঙ্ক্ষা বুঝতে পারেন না। এই সরকার ব্যর্থ হলে বিপদ আছে বলে উল্লেখ করেন তিনি। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা সাইফুল হকের দীর্ঘ সংগ্রামী জীবন নিয়ে তাদের মতামত তুলে ধরেন। রাষ্ট্রপতি খুব আকস্মিকভাবে তিনি পদত্যাগ করেছেন এবং পদত্যাগ করার পরে আমাদের স্পিকার তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত 48 ঘন্টা আমাকে অনেকে জিজ্ঞেস করেছে কি ধরনের রাষ্ট্রপতি দেখতে চান। আমি পরিষ্কার করে যে কথাটা বলেছি, আমরা রাজনীতির মানুষকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাই। উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে উদযাপিত হলো অগ্রণী কলেজ অফ ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সেসের প্রথম বর্ষপূর্তি। চিকিৎসা বিজ্ঞান ও ফিজিওথেরাপি শিক্ষায় সফলতার সাথে 1 বছর পার করা উপলক্ষে কলেজ প্রাঙ্গণে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআরপির প্রতিষ্ঠাতা ডক্টর ভেলরি টেলর। বলেন, বাংলাদেশে মানসম্মত দক্ষ ফিজিওথেরাপিস্ট তৈরিতে অগ্রণী কলেজ অফ ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সেস যে ভূমিকা রাখছে তা অত্যন্ত প্রশংসনীয়। শিক্ষার্থীদের কেবল পুঁথিগত বিদ্যা নয়, রোগীদের প্রতি সহানুভূতিশীল ও দায়িত্বশীল হবার আহ্বান জানান তিনি। নেপালের কাঠমান্ডুতে বাংলাদেশ ম্যাঙ্গো ডেলিকেসি শীর্ষক আম উৎসব আয়োজন করেছে বাংলাদেশ দূতাবাস। কাঠমান্ডুর উৎসবকুঞ্জ ব্যাংকোয়েট হলে দূতাবাসের উদ্যোগে আয়োজিত বিশেষ আম উৎসবে অংশ নেন সার্কের মহাসচিব গোলাম সরোয়ার সহ বিশিষ্ট ব্যক্তিরা। স্বাগত বক্তব্যে রাষ্ট্রদূত মোহাম্মদ শফিকুর রহমান বাংলাদেশে উৎপাদিত হাড়িভাঙা, আম্রপালি ও গৌরমতি সহ বিভিন্ন জাতের আমের গুণগত মান ও বাণিজ্যিক সম্ভাবনার কথা তুলে ধরেন। উৎসবে রাজশাহীর দেরিতে পাকা তাজা আম ও জুস, আচার সহ নানা আমজাত পণ্য প্রদর্শন করা হয়। এই উদ্যোগে ম্যাঙ্গো ডিপ্লোমেসি বা আম
কূটনীতির এক অনন্য প্রয়াস হিসেবে প্রশংসা করেন অতিথিরা। উৎসবের মাধ্যমে বাংলাদেশের সমৃদ্ধ ঐতিহ্য, বাহারি জাতের তাজা আম এবং প্রক্রিয়াজাত কৃষি পণ্যের আন্তর্জাতিক সম্ভাবনা তুলে ধরা হয়। এই ছিল সব খবরের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।